তো ছোট মেয়েকে বিয়ে করব না মা। ছোট কোথায়? তোর হবু বউয়ের বয়স তো 17 চলে। ওর বয়সে আমার দুটো বাচ্চা হয়েছে। এখন যুগ বদলেছে। এখন আর কেউ বাল্যবিবাহ করে না। হাঁটুর বয়সী একটা মেয়েকে আমার মতো সরকারি চাকরিজীবী ছেলে যদি বিয়ে করে লোক শুনে হাসবে। তাছাড়া মেয়েটা আমার থেকে গুনে গুনে 16 বছরের ছোট একটা মেয়ে। থাকেও গ্রামে, পড়াশোনা কম, শহরের কালচার বোঝে না। সবচেয়ে বড় কথা, মেয়েটাকে বিয়ে করলে নিশ্চিত কেস খেয়ে যাব। বাল্যবিবাহ করার অপরাধে আমার শখের চাকরিটাও চলে যেতে পারে। কিচ্ছু হবে না অয়ন, তোর বাবা সবটা সামলে নেবে। তাছাড়া মেয়েটা দেখতে সুন্দরী, গায়ের গড়ন ভালো, দেখে বোঝা যায় না এত কম বয়স। সে যাই হোক, আমি গ্রামের মেয়ে বিয়ে করব না মা। গ্রামে যেহেতু থাকে, চলাফেরা কথাবার্তা নিশ্চয় গাইয়ে টাইপ। তাছাড়া বয়সের গ্যাপ যেহেতু অনেক, ওর সাথে কখনো আমার মাইন্ড সেট হবে না। ও আমার মন বুঝবে না, আমি ওর মন বুঝবো না। খুব বিচ্ছিরি একটা কাণ্ড হয়ে যাবে। তখন থেকে গ্রাম গাইয়া এগুলো বলছিস কেন? তুই কোন জমিদারের বাচ্চা শুনি? ভুলে যাস না, তোর বাবাও গ্রাম থেকে উঠে এসেছে। তোর জন্ম গ্রামে। তুমি রেগে যাচ্ছ কেন মা? রাগের কথা বলছিস কেন তাহলে? কেন বুঝতে চাচ্ছ না? হাঁটুর বয়সী একটা মেয়ে আমার বউ হবে, অয়ন চ্যাটার্জির বউ হবে। আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? কোথাও নিয়ে যেতে পারবো না। আমার কোনো অফিস ট্যুরে তাকে নেওয়া সম্ভব না। সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হবে, কোথায় কোন কথা বলে দেয়। মেয়েটাকে না দেখে তুই এত কথা বলছিস কেন? আগে গিয়ে দেখ, আলাদা করে কথা বল, তারপর না হয় একটা সিদ্ধান্তে আসা যাবে। বাবার যেহেতু পছন্দ হয়েছে, আমি নিশ্চিত এই মেয়ের সাথে বাবা আমাকে বিয়ে দিবে। আশাবাদ দেবী বলেন, ঋণ রাখতে তোর বাবা পছন্দ করে না। পূর্ণার বাবা আর তোর বাবা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। আজ তোর বাবার বিলাসবহুল জীবন সাফল্যের পিছনে পূর্ণার বাবার অনেক অবদান। বনানীতে অয়নের 4 বেডরুমের নিজস্ব ফ্ল্যাট বাসা আছে। 6 সিটের সুন্দর একটা গাড়িও আছে। গাড়িটা বাবা নিজে পছন্দ করে কিনেছেন। শুধু চাকরি করে এত কিছু করা কখনোই সম্ভব ছিল না। বাবা প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা ছিলেন। পাশাপাশি শেয়ারে একটা শোরুমে রমরমা ব্যবসা ছিল। ব্যবসা যখন ফুলে ফেঁপে বড় হতে লাগলো, তখন ব্যবসায় পুরোপুরি মনোযোগ দিলেন বাবা। অয়নের ব্যবসা করতে কখনো ভালো লাগতো না। বাবা রিটায়ার করছেন। অয়ন পড়াশোনার পাট চুকিয়ে চাকরি করে। বাবা এখন ব্যবসার কাজে পুরোপুরি ব্যস্ত থাকেন, আর অয়ন সারাদিন অফিসে থাকেন। অয়নদের ছোট্ট সুখী পরিবার। বাবা মা, অয়ন ও তার একমাত্র ছোট বোন অর্পিতা। অর্পিতা এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। অয়নের বাবার নাম অরুণ চ্যাটার্জি। ভদ্রলোকের বয়স 70 ছুঁই, চেহারা আভিজাত্যের ছাওয়া। অয়ন দেখতে লম্বা চওড়া, বডি ফিটনেস সুন্দর, দেখলেই বোঝা যায় নিয়মিত শরীরচর্চা করে। অয়নের বয়স যে 33+ কেউ না জানলে অয়নের বয়স ধরতে পারবে না। গায়ের রং তামাটে, সুন্দর চেহারা, ভাসা ভাসা দুটো চোখ, মাথায় এক ঝাঁক চুল, গাল ভর্তি স্টাইলিশ করে ছেড়ে রাখা ছোট ছোট দাড়ি, দেখতে সুদর্শন। ছোটবেলা থেকে বাবাকে দেখে ওরা দুই ভাই বোন প্রচুর ভয় পেত। বাবার কোনো কথা ফেলতে পারে না। ওদের যত আবদার, রাগ, অভিমান, খুনসুটি সব মায়ের সাথে। বাবা গম্ভীর টাইপের মানুষ, ওদের মনে পড়ে না ওরা কখনো বাবাকে মন খুলে হাসতে দেখেছে। বাবার সাথে ওদের কোনো সুন্দর স্মৃতি নেই। তাই বাবা যে ওদের ভালো চায়, সবসময় সেরাটা দেয় ওদের, বেশ বুঝতে পারে ওরা। এক শুক্রবার অয়নের জন্য ঘটা করে মেয়ে দেখতে যাওয়া হলো। মেয়ে দেখা তো বাহানা মাত্র। বাবা আজই বিয়ে পাকা কথা বলে আসবে, বেশ বুঝতে পারছে অয়ন। অয়ন মানসিকভাবে মোটেও প্রস্তুত না। তারপর এক প্রকার মায়ের জোরাজুরিতে আসতে বাধ্য হয়েছে। ঢাকা থেকে ওরা শুধু 3 জন এসেছে। অর্পিতার পরীক্ষা ছিল, ইচ্ছে থাকলেও আসতে পারেনি। ড্রাইভার দিয়ে 4 জন। গ্রামে অয়নের আপন কেউ এখন আর থাকে না। বাবার জ্যাঠাতো দাদা থাকে, সম্পর্কে অয়নের জেঠু হয়। সেই জেঠু জেঠু থাকে গ্রামে। জেঠুদের বাড়ির 4 বাড়ি পরে মেয়ের বাড়ি। বাবার ভাষ্যমতে লক্ষ্মীকান্ত মন্ত মেয়ে। 10 গ্রাম খুঁজলেও এমন মেয়ে খুঁজে পাওয়া যাবে না।
যেমন চোখ ধাঁধানো রূপ তেমন গুণবতী। শহরের তুলনায় গ্রামের মেয়েগুলো সংসারী। যদিও অয়ন বাবার কথায় মোটেও পাত্তা দেয়নি, বাবা একটু বেশি বেশি বলেন। শহরের মেয়েরা কি আর সংসার করে না? ছোটবেলা থেকে অয়নের গ্রাম বেশি পছন্দ না, তাই এদিকে তেমন আশা হতো না। গাড়িতে বসে বসে বাবার মুখে মেয়ের গুণগান শুনতে একটু ভালো লাগছিল না, বোরিং লাগছিল খুব। বাবার ইচ্ছে অয়ন মেয়ে পছন্দ হয়ে গেলে বিয়েটা গ্রামে হবে। মেয়ের যখন 18 বছর পূর্ণ হবে তখন শহরে ঘটা করে রিসেপশনে অনুষ্ঠান করা যাবে। ওরা যখন গন্তব্যে এসে পৌঁছলো তখন সাঁঝের বেলা, আকাশে মেঘের আনাগোনা, যে কোনো সময় ঝুমঝুম বৃষ্টি নামবে। অয়ন মনে মনে যেমন ভেবেছিল বাড়িটা মোটেও তেমন না। গ্রাম এখন অনেক উন্নত হয়েছে। বাড়ির সামনে দিয়ে পাকা রাস্তা। ওনাদের টিন শেডের আধা পাকা বাড়ি হলো দেখতে পরিপাটি, খুব সুন্দর করে গোছানো। এই বাড়ির মানুষ যে বেশ রুচিশীল। বাড়ির পরিবেশ দেখে বোঝা যাচ্ছে এরা বোধহয় একান্নবর্তী পরিবার। এল সিস্টেমের চারকোনা বারান্দায় টিন শেডের বিশাল ঘর। ঘরের মাঝখানে পাকা উঠোন। উঠোনে একটা তুলসী গাছ লাগানো। বাড়ি প্রবেশ করে পাশে লোহার গেট। ওরা লোহার গেট দিয়ে বাড়িতে ঢুকলো। বাড়ির অনেকগুলো ঘর। বসার ঘরে ওদের বসতে দেওয়া হলো। বসার ঘরটা অনেক বড়। তিন পাশে সোফা পাতা, এক পাশে টেলিভিশন, দুটো টি টেবিল। ঘরটা খুব পরিষ্কার। বাড়ির বড়রা বসার ঘরে এসে বসলো। ছোটরা ঘরের সামনে এসে উকিঝুঁকি দিয়ে ওনাদের দেখার চেষ্টা করছে। অয়নের এত কোলাহল ভালো লাগছে না। টিনের চালে ঝাপড় ঝুপুর ছন্দ তুলে বৃষ্টি পড়ছে। শব্দটা ভালো লাগছে খুব। তবে বৃষ্টি পড়ার দৃশ্য নিজের চোখে দেখতে পারলেও আর ভালো লাগলো না। সবাই এমনভাবে দরজার আড়ালে দাঁড়িয়েছে, আজ আর বৃষ্টি দেখার সৌভাগ্য হবে না। ওনারা শুধু জলখাবার আইটেম করছে 15 থেকে 20 পদ। এত খাবার কে খাবে? অয়ন কড়া ডায়েটে আছে, এত তৈলাক্ত খাবার জীবনেও খাবে না। শুধু ফল নিল। বাবা মা যেহেতু আগেই মেয়ে দেখেছে, তাই একঘর মানুষের সামনে আর মেয়েকে আনা হলো না। সবার সামনে লজ্জায় হয়তো কেউ কাউকে দেখবে না, তাই সবাই মিলে ঠিক করলো আর শুধু ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। অয়নকে এক প্রকার জোর করে অন্য একটা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। এই ঘরের দক্ষিণ দিকে জানলা, জানলা খোলা। জানলার পাশে গিয়ে দাঁড়ালো অয়ন। মুষলধারে বৃষ্টি পড়ছে। অয়ন এক মনে টিনের চাল বেয়ে ছন্দ তুলে পড়া বৃষ্টি দেখতে লাগলো। ঘরে কেউ বোধহয় এসেছে। অয়ন মনে মনে মনের কথা সাজিয়ে নিল। তারপর পেছন ফিরে তাকালো। মেয়েটাকে দেখার আগে কারেন্ট চলে গেল। অয়ন ফোনের ফ্ল্যাশ লাইট জ্বেলে দিল। জড়তার জন্য লাইটটা আর মেয়েটার মুখের সামনে ধরা হলো না। অয়ন মেয়েটিকে না দেখে বলল, আপনি কি জানেন আপনার সাথে প্রাথমিকভাবে বিয়ে ঠিক হয়ে আছে আমার? মেয়েটা উপন্যাস মাথা ঝাঁকালো। অয়ন দেখতে পেল না। বলল, তো মিস পূর্ণিমা, আপনি কিসে পড়েন? ইন্টার প্রথম বর্ষের ফাইনালের পরীক্ষা চলছে। বৃষ্টির শব্দের জন্য অয়ন ভালো করে পূর্ণিমার কথাটাও শুনতে পারল না। যদি শুনতো তাহলে মেয়েটার কোকিল কণ্ঠ শুনে রীতিমতো মুগ্ধ হয়ে যেত। অয়ন বলল, এসএসসি পরীক্ষার রেজাল্ট নিশ্চয় ভালো করেননি, কিংবা টেনে টুনে পাস। যদি এসএসসিতে ফেল করেন তাই হয়তো আপনার পরিবার এত ছোট বয়সে আপনাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। নিশ্চুপ। আপনার আর আমার মাঝের বয়সের গ্যাপ কত জানেন? 16 বছর। আমি হাঁটুর বয়সী মেয়েকে কিছুতেই বিয়ে করব না। আপনি দয়া করে আপনার তরফ থেকে বিয়েটা ভেঙে দেন। আমার গ্রাম ভালো লাগে না। গ্রামের মানুষজন আমার তেমন পছন্দ না। এরা সারাদিন নিজের ভাত খেয়ে অন্যের গসিপ করে। তাছাড়া আমার কালচারের সাথে আপনার কালচার কখনো মিলবে না। আপনি যতই আধুনিক হওয়ার চেষ্টা করেন না কেন, আপনার চলাফেরা কথাবার্তা গ্রাম্য ভাব থাকবে। শেষে দেখা যাবে আমি আমার সোসাইটিতে কখনো আপনাকে নিয়ে যেতে পারবো না। বন্ধু বান্ধবের সামনে লজ্জায় পড়ে যাব। অয়ন কথাগুলো বলতে বলতে কারেন্ট চলে আসলো। সামনে ঘুরে থাকে, চমকে এলো, এ কি, এখানে তো কেউ নেই। ওর স্পষ্ট মনে আছে একটু আগে একটা মেয়ে এই ঘরে এসেছিল, কথাও বলছে অল্প স্বল্প। মেয়েটি এসেই যদি থাকে তাহলে এত তাড়াতাড়ি গেল কোথায়? ও কি এতক্ষণ ভূতের সাথে কথা বলতো? ভাবতে মনের মাছ আসতে গা ছমছম করে উঠল। মুখ ঘামছে। হাতের উল্টো পিঠ দিয়ে মুখের ঘামটুকু মুছে নিল অয়ন। পা দুটো মনে হয় কেউ আঠা দিয়ে ফ্লোরের সাথে লাগিয়ে দিয়েছে।
শত চেষ্টা করে এক পা নড়াতে পারল না অয়ন। শরীর ভার হয়ে গেছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। অয়ন স্বাভাবিক হতে অনেকটা সময় লাগলো। অয়নের মা ঘরে এসে বলল, কিরে, এমন স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিস কেন? অয়নের হতভম্ব ভাব তখনও কাটেনি। মাকে ইশারা করে ডাকলো, ফিসফিস করে বলল, তুমি কি মেয়ে দেখেছ? কেন? না, এমনি। দেখেছি তো, চাঁদের মতো সুন্দর। তোর বাবা ডাকছে, ওই ঘরে চল। অয়ন মায়ের পিছু পিছু গেল। বসার ঘরে গিয়ে মায়ের পাশে বসতে মা নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, মেয়ে দেখে পছন্দ হয়েছে? অয়ন মনে মনে বলল, মেয়ে তো দেখতেই পারলাম না। মুখে বলল, না। সে কি? কেন? কেন এর উত্তর ঢাকা গিয়ে দেবো মা। তোর বাবা তো আজকেই বিয়ের দিন ঠিক ঠিক করতে চাইছে। বাবা বললে হবে নাকি? আস্তে কথা বল, সবাই শুনতে পাবে। অনেক রাত হলো, তবু বৃষ্টি থামাথামির কোনো নামগন্ধ নেই। সবার রিকোয়েস্টে রাতে এই বাড়িতে থেকে যেতে বাধ্য হলো অয়নরা। অয়নকে দক্ষিণে ঘরে শুতে দেওয়া হলো। অয়নের সাথে একটা 12-13 বছরের ছেলে শুয়েছে। ছেলেটার নাম প্রান্ত। প্রচুর কথা বলতে পারে। শুয়ে শুয়ে একা একা বকবক করছে। অয়নের ইচ্ছে করছে একটা রাম ধমক দিতে। ভদ্রতার জন্য ধমক দেওয়া হলো না। বৃষ্টির ঝড়ে এসেছে। প্রান্ত বকবকানি শুনতে আর ভালো লাগছে না। অয়ন উঠে দাঁড়ালো। প্রান্ত বলল, এ কি জামাইবাবু, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? এত রাতে মানুষ কোথায় যায়? অয়ন রাগ চেপে বলল, ও বুঝেছি, 1 নম্বরে যাচ্ছেন। আমি কি দাঁড়াবো? কোনো দরকার নেই। এত রাতে ঘর থেকে বের হওয়া ঠিক না। ওনারা জানতে পারলে ভয় দেখাবে আপনাকে। অয়ন ভুরু কুচকে চোখ মুখ কুচকে বলল, ওনারা মানে? জিন পরি ভূত চেনেন না আপনি? এই, তুমি চুপ করে ঘুমাতো। ভয় পাচ্ছেন তাই না? ব্যাপার না, আমিও পাই। আপনার যদি বেশি ভয় লাগে জানলা খুলে কাজটা সেরে ফেলুন। বৃষ্টির দিনে আমিও এইভাবে কাজ সারি। মাকে আবার বলবেন না যেন, জানতে পারলে কেলাবে আমাকে। কথাটা বলে নিজেই নিজের দাঁত কেলিয়ে হো হো করে হাসছে প্রান্ত, যেন খুব মজার একটা কথা বলে ফেলছে। অয়ন বিরক্তি সপ্তমে উঠল। এই বাচ্চার ছেলের সাথে আর এক মুহূর্ত এক ঘরে থাকবে না অয়ন। অয়ন ঘরের দরজা খুলে বেরিয়ে গেল। পা টিপে বারান্দা দিয়ে হাঁটতে লাগলো। বাড়ির মেইন গেট খোলা। অয়ন ঘড়ি দেখলো, রাত 11টা 13 বাজে। অথচ মনে হচ্ছে গভীর রাত। শহরে তো এই রাতে আলো ঝলমল করে। এটা গ্রাম দেখে বোধহয় অয়নের গা ছমছম করছে। গ্রামের মানুষ আগ্রাতে ঘুমায়, ভোর রাতে উঠে সবাই ঘুমিয়ে পড়ছে। বাড়িটা শুনশান নীরবতা বিরাজ করছে। এত রাতে বাড়ির মেইন গেট কে খুললো? কি জানি, হয়তো খোলাই থেকে। অয়ন পা টিপে টিপে গেটের কাছে এলো। এখানে আলো আছে। অয়ন বাড়ির বাইরে বের হয়ে এলো। এখানে বিশাল দুয়ার, একপাশে শান বাঁধানো সিঁড়ি করা পুকুর ঘাট, সম্ভবত এই বাড়ির পুকুর। অয়ন গুটি গুটি পায়ে হেঁটে গেল। এদিকটায় গাছ বেশি থাকার কারণে বেশ অন্ধকার। এখন একটু ভয় ভয় লাগছে। অয়ন ফোনের লাইট জ্বেলে দিল। তারপর পুকুরের পাড়ে গিয়ে দাঁড়ালো। আজ বোধহয় পূর্ণিমা। চাঁদের আলো পুকুরের মাঝখানে উপচে পড়ছে। জলের মৃদু ঢেউয়ের চাঁদের আলো দুলছে। দেখতে বেশ ভালো লাগছে। এখন বৃষ্টি নেই। কাছে কোথাও ব্যাঙ ডাকছে। অয়ন বেখেয়ালি পুকুরের ওই পাশে তাকে চমকে উঠল। এ কি, এত রাতে পুকুরের জলে পা ভিজে কে বসে আছে? চাঁদের আলোতে অস্পষ্ট দেখা যাচ্ছে। মেয়েটার পরনে পাট ভাঙা শাড়ি। শাড়ির আঁচড় কোমরে গুজে রাখা। হাঁটু পর্যন্ত ঢেউ খেলানো ঘন চুল। অয়নের ভয় কেটে গেল। মোহগ্রস্তময়ে এগিয়ে গিয়ে মেয়েটির মুখোমুখি দাঁড়ালো। ফোনের আলোয় সরাসরি মেয়েটার মুখ দেখে ফেলল। দুধ হালতা গায়ের রং, ডাগর ডাগর দুটি চোখ, চোখে মোটা করে কাজল টানা, গোলাপি চিকন সরু ঠোঁট, টিকলো নাক, হাঁটু পর্যন্ত ঘন কালো চুল। মেয়েটির বাড়াবাড়ি সৌন্দর্য দেখে অয়ন মুগ্ধ দৃষ্টিতে অপলক তাকিয়ে রইল। এত সুন্দর, এত সুন্দর! চোখ ঝলসে যাওয়ার মতো সৌন্দর্য এই অচেনা মেয়েটির। এত নিখুঁত চেহারা। মেয়েটিকে ঈশ্বর বোধহয় অনেক সময় নিয়ে খুব যত্ন করে নিজের হাতে বানিয়েছে। এত সৌন্দর্যের কাছে যে কোনো সৌন্দর্য বড্ড স্লান। এই পার্থিব সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকতে গিয়ে অয়নের চোখে জল এসে গেল। বুকের গভীরে বিভোর অনুভূতি। খুব গোপনে, মাত্র কয়েক সেকেন্ডের জন্য চার চোখের মিলন হলো। ওই কাজল গায়ে মায়া মায়া বিষণ্ণ চোখে চোখ রেখে অয়নের বুকের ভিতর কেঁপে উঠল।
অয়ন অস্ফুট স্বরে বলল, পড়ি। অয়ন দু চোখ বুজে বুকে এক হাত রেখে ঘন ঘন নিঃশ্বাস নিল। মাত্র কয়েক সেকেন্ড। চোখ মেলে দেখলো মেয়েটি চোখের পলকে কোথাও যেন চলে গেল। অয়ন শত খুঁজে মেয়েটিকে আর কোথাও পেল না। অয়নের মোহ কেটে যেতে ভয়ের গেট পেল প্রচুর। মাথা ঘুরে পড়ে গেল। অয়ন খাটের মাঝখানে শুয়েছে। অয়নের চারপাশে সবাই গোল হয়ে বসে আছে। জ্বরে অয়নের গা পুড়ে গেছে। ডাক্তার এসেছিল। অয়নকে দেখে ওষুধ লিখে দিয়েছে। অয়ন জ্বরের ঘোরে অস্ফুট সুরে একটাই নাম বারবার জপছে, পড়ি পড়ি পড়ি। রাতে পুকুর ঘাট থেকে অয়নকে অজ্ঞান অবস্থায় খুঁজে পেয়েছে। প্রান্তর কথা মতো একজন কবিরাজে ডাকা হয়েছে। যদিও অয়নের বাবা এগুলো বিশ্বাস করে না, তবে অয়নের মা আবার খুব মানে। কবিরাজ অয়নকে ঝাড়ফুঁক দিয়ে চলে গেছে। অয়নের জ্বর কমলো দুপুরবেলা। মুখটা তেতো হয়ে গেছে। অয়নের মা আশা দেবী অয়নকে ভাত খেয়ে দিতে দিতে বলল, অত রাতে পুকুর ঘাটে গিয়েছিলি কেন? ঘুম আসছিল না। কিছু কি দেখেছিলে? কি দেখবো? ভয়ের কিছু? হঠাৎ এত জ্বর এলো কেন তোর? রাতে থেকে পুকুর ঘাটে অজ্ঞান অবস্থায় পেয়েছি আমরা। অয়ন মায়ের এক হাতে মুঠো ধরে বলল, নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, মা, আমি রাতে পড়ে দেখছি। বলিস কি? সত্যি বলছি মা, বিশ্বাস করো। এত সুন্দর মানুষ আমি আমার 33 বছরের জীবনে কোনো দিন দেখিনি। চোখ ঝলসে যাওয়ার মতো রূপ মা। এখনও আমার চোখে চোখ ভাসছে। পরী কি তোকে কিছু বলেছে? না, তবে আমাকে দেখে হাওয়ায় মিলিয়ে গেছে। আমি ওই পরীকে আবার দেখতে চাই মা, বারবার দেখতে চাই। এই কথাগুলো আমাকে বলছিস, ভুলেও আর কাউকে বলিস না। লোকে তোকে পাগল ভাববে। মা, পরীদের কি বিয়ে করা যায়? কেন, তুই বিয়ে করবি নাকি? অয়ন চুপ করে রইল। আশাপাতি দেবী অয়নের মাথায় চুল এলোমেলো করে দিল। দীর্ঘশ্বাস ফেলে বলল, এত পড়ালেখা শিখে কী লাভ? দিন শেষে তো গাধাই রয়ে গেলি। মা, তুমি যদি একবার ওই পরীটাকে দেখতে, তাহলে জীবনেও এই কথাটা আমাকে বলতে পারতে না। মা, আমার একটা কথা রাখবে? কি কথা? আমার মাথা হাত ছুঁয়ে বলো। আচ্ছা বেশ, রাখবো। তোমাদের পছন্দ করা মেয়েকেই আমি বিয়ে করবো, প্রমিস। তবে আমার 1 বছর সময় চাই মা। আমি এখন বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত নেই। আচ্ছা, তবে 1 বছরে কিন্তু, এর বেশি সময় আর দেওয়া হবে না। মা, পরীরা কি দিনের বেলা ঘোরাফেরা করে? তখন থেকে কি বোকা বোকা কথা বলছিস? মাথাটা কি গেছে নাকি তোর? রেডি হয়ে নে, আমরা আজই ঢাকা চলে যাব। অয়ন কিছু বলতে গিয়েও থেমে গেল। সেই ঘটনার 5 মাস হতে চলল। সেদিনে সেই পুকুর ঘাটে দেখা পরীকে আজও এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি অয়ন। পৃথিবীতে কত ধরনের মানুষ আছে, কত সুন্দর সুন্দর মেয়ে আছে। এত এত মেয়ে রেখে শেষে কিনা একটা পরীর প্রেমে পড়ল অয়ন। দিনের আলোতে যার অস্তিত্ব নেই, যাকে কোনোদিন লোক সমাজে আনা যায় না, হয়তো আর এই জীবনে কখনোই দেখাই পাবে না। পরীকে ভুলে থাকার জন্য কঠোর পরিশ্রম করে অয়ন। অফিস ছুটি শেষে অবসর সময়ে বসে থাকে না, বাবার ব্যবসা দেখাশোনা করে। নিজেও পুরোপুরি কাজের মাঝে ডুবে রেখে কোনোভাবে পরি রেখে মাথা থেকে সরাতে পারেনি অয়ন। সে যদি মানুষ হতো, কবেই ধরে বেঁধে জোর করে হলেও বিয়ে করে ফেলতো। কিন্তু একটা পরীকে মনে প্রাণে ভালোবাসলেও বিয়ে করা অসম্ভব। অয়নের আটের হাত অসম্ভব ভালো। কোনোদিন একবার দেখলে হুবহু সেইভাবে আর্ট করতে পারবে। ওই মুগ্ধ দৃষ্টিতে এক পলক দেখা পরীটাকে অনেকখানি এঁকে ফেলেছে অয়ন। তবে এই পেন্টিংটা এখনও কাউকে দেখায়নি। যদি পুরোপুরি আঁকা কমপ্লিট হয়, যেদিন সবাইকে দেখিয়ে দিবে, চমকে দিবে অয়ন। প্রতিদিন আঁকা হয় না। যদি মন ভালো থাকে, সেদিন একটু একটু করে আঁকে অয়ন। অয়ন তো আর প্রফেশনাল আর্টিস্ট না। তাতে করে পরীটাকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য একবার দেখেছে। সারাক্ষণ পরীর মিষ্টি চেহারা চোখে চোখে ভাসলো। আর্ট করার সময় কেন যেন অদৃশ্য হয়ে যায়। শত চেষ্টা করেও চেহারা মনে করা যায় না। অয়ন ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেয়। আবার যখন মনে পড়ে তখন একটুখানি এঁকে ফেলে। আচ্ছা, ওই পরীটা কি জলপরী নাকি স্থলপরী? জলপরী হলে তো জলে থাকার কথা ছিল। তাছাড়া পরীদের তো ডানা থাকে, ওর কোনো ডানা ছিল না। ছিল নাকি ছিল না, অয়ন দেখতে পায়নি। অয়নের হবু বউ পূর্ণিমার সামনে শুক্রবার অয়নদের বাসায় আসবে। হয়তো এখানেই বেশ কিছুদিন থাকবে। পূর্ণিমা বাবার সাথে পাশের এলাকার একজনের সাথে জমি জমা নিয়ে বিভেদ বেটেছে। সেই লোকটি খুব প্রভাবশালী।
লোকটির ছোট ছেলে নেশাখোর। জমিটা পূর্ণিমাদের। দুইবার পূর্ণিমার বাবা রায় পেয়েছে, লোকটি মানেনি। আবার নতুন করে মামলা দিয়েছে। ওই এলাকা দিয়ে পূর্ণিমা রোজ কলেজ যাতায়াত করে। দিনকাল ভালো না, বিবাহযোগ্য সুন্দরী মেয়ে, বদনাম রটতে সময় লাগবে না। জমি জমার জেদ ধরে ওরা হয়তো পূর্ণিমার বড় কোনো ক্ষতি করে দিতে পারে। পূর্ণিমার বাবা রিস্ক নিতে চায়নি। পরের জিনিস ঘরে রাখাও রিস্ক। অয়নের বাবার সাথে এই নিয়ে ফোনে দীর্ঘ আলাপ। পূর্ণিমার বাবা প্রতাপবাবু। অয়নের বাবা রিস্ক নেবে না। দরকার হলে তার হবু পুত্রবধূকে তার বাড়ি থেকে পড়াশোনা করাবে। তবু অনিশ্চয়তায় পূর্ণিমাকে গ্রামে ফেলে রাখবে না। পূর্ণিমার ঢাকায় আসার একদম ইচ্ছে নেই। নেহাত বাবার ইচ্ছে যেতে হচ্ছে। তবে বাবা মনে ঠিক কী চলছে বোঝা যাচ্ছে না। বাবা বারবার পূর্ণিমাকে বই খাতা থেকে শুরু করে দরকারি সব কাগজপত্র নিয়ে যেতে বলছে। আর 7 মাস পর পূর্ণিমার এসএসসি পরীক্ষা। বই খাতা নেওয়া যায়, তবে সব কাগজপত্র কেন নিতে বলছে বাবা? পূর্ণিমা বুঝতে পারছে না। বাবা এত তাড়াহুড়া থাকে ইদানিং, বাবাকে জিজ্ঞাসাও করা যায় না। আজ শুক্রবার, অয়নের অফিস বন্ধ। তবে খুব সকালে ঘুম থেকে উঠে বাবার শোরুমে চলে যায় অয়ন। আজ এই বাসায় অয়নের হবু বউ পূর্ণিমা আসবে। আশা দেবী বারবার অয়নকে শোরুমে যেতে মানা করছে। অয়ন শুনেনি, কাজের বাহিনে চলে গেছে। দেবীর আজ খুব আনন্দের দিন। তিনি মনের সুখে অনেক দিন পর একটা দুটো পদ নিজে হাতে রান্না করছেন। পূর্ণিমা এলো দুপুরবেলা। আশা দেবী পূর্ণিমাকে দেখে বুকে জড়িয়ে ধরলেন। মাথায় চুমু এঁকে বললেন, কেমন আছো মা? পূর্ণিমা হাসি মুখে মেয়ে আশা দেবীর পায়ে হাত রেখে প্রণাম করলো। ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটিয়ে কোকিল কণ্ঠে বলল, ভালো আছি। আপনি কেমন আছেন কাকিমা? আশা দেবী পূর্ণিমার মাথায় হাত রাখলো, বলল, কাকিমা না, মা বলো। পূর্ণিমা লজ্জা পেল। আশা দেবী অর্পিতাকে ডেকে বলল, পূর্ণিমাকে তোর ঘরে নিয়ে যা। যাও মা, অর্পিতার সাথে যাও। পোশাক পাল্টে ফ্রেশ হয়ে নাও। পূর্ণিমা অর্পিতার হাত জড়িয়ে ধরে বলল, চলো আমার সাথে। পূর্ণিমা এক পলক বাবার মুখের দিকে তাকালো। বাবা ইশারায় যেতে বলল। পূর্ণিমা ব্যাগটা হাতে তুলে নিল। তারপর অর্পিতার পিছু পিছু ওর ঘরে গেল। অর্পিতা পূর্ণিমার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছে। গালে হাত রেখে বলল, তুমি এত নিখুঁত সুন্দর কেন মেয়ে? একবার তাকালে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আমার দাদা বোধহয় তোমাকে ভালো করে দেখেনি। ইস, যদি একবার ভালো করে দেখতো গাধাটা, সেদিনই তোমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসতো। তারপর তোমাকে ওর চোখের সামনে সারাদিন বসিয়ে রাখতো। তোমার রূপে আমি ফিদা হয়ে গেছি। ইস, আমি যদি ছেলে হতাম নিশ্চিত তোমাকে বিয়ে করে ফেলতাম। উত্তরে পূর্ণিমা হেসে ফেললো। অর্পিতা বলল, দাদাকে আজকে চমকে দেব। ছোটবেলা থেকে নিজের রূপের প্রশংসা শুনে অভ্যস্ত পূর্ণিমা ওর বাড়াবাড়ি সৌন্দর্যের জন্য কখনো স্কুল কলেজে ওকে একা ছাড়েনি। কেউ না কেউ সাথে করে নিয়ে গেছে, আবার সাথে করে নিয়ে আসছে। ওর 17 বছরের জীবন অভাব, অশান্তি কিংবা বড় ধরনের দুঃখ কষ্ট সেভাবে কখনো অনুভব করেনি পূর্ণিমা। ওর সৌন্দর্য, ওর নম্র ব্যাপারের জন্য মা জেঠি কাকিমাদের কাছে সবসময় আদর একটু বেশি পেয়েছে। তবে ওর একটাই গোপন দুঃখ আছে, ওকে ওর কাজিনরা চোখে হারালেও আপন ভাই বোন দু চোখে দেখতে পায় না। তার কারণ ওর পড়াশোনা। সৃষ্টিকর্তা প্রতিটা মানুষকে একদিকে না একদিকে খুদ রেখেছে, কিন্তু পূর্ণিমার ক্ষেত্রে হচ্ছে উল্টো। ও যেমন রূপ নিয়ে জন্মেছে তেমন বুদ্ধিমতী, পড়াশোনায় ভালো, ক্লাস টপার। পড়াশোনার সময়টুকু বাদে মা কাকিমার সাথে ফেরাতে অনেক কাজ শিখে ফেলেছে। বিশেষ করে রান্নার প্রতি প্রচুর আগ্রহ। ছুটির দিনে শখে বসে দু এক পদের রান্না করে। বয়সে ছোট হলে বোধ বুদ্ধিতে অনেক এগিয়ে গেছে। বয়সের তুলনায় ম্যাচিওর ভাবটা তাড়াতাড়ি এসে গেছে। পূর্ণিমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। ওর পড়াশোনা করে চাকরি করার খুব শখ ছিল, কিন্তু ওর বাড়াবাড়ি সৌন্দর্যের জন্য রোজ কত শত যে প্রেমের অফার পেত তার কোনো হিসাব নেই। পড়ার এক বখাটে রীতিমতো থ্রেড দিয়ে গেছে। যদি ওর সাথে রিলেশন না যায় তাহলে ওর সুন্দর মুখে অ্যাসিড দিয়ে ঝলসে দেবে। শেষে এমন অবস্থা, খুব দরকার ছাড়া বাড়ির বাইরে বের হওয়া হতো না। তবে গভীর রাতে সবাই ঘুমিয়ে গেলে প্রায় পুকুর ঘাটের জলে পা ডুবিয়ে একা একা বসে থাকে পূর্ণিমা। যদি একা থাকার উপায় নেই, বাড়ির কেউ না কেউ ঠিকই ওকে সর্বদা চোখে চোখে রাখে। মধ্যবিত্ত পরিবারে এত রূপ নিয়ে জন্ম নেওয়া মহাপাপ। আর 5টা ছেলেমেয়ের মতো সাধারণভাবে
চলাফেরা করা যায় না, সারাক্ষণ ভয়ে থাকতে হয়। পূর্ণিমা বলল, বাথরুম কোথায়? আমি স্নান করব। ঘরের ভেতরে বাথরুম। অর্পিতা বাথরুমের দরজা দেখিয়ে দিল, বলল, যাও, বাথরুমে সব রাখা আছে। পূর্ণিমা জামাকাপড় নিয়ে বাথরুমে চলে গেল। মাথায় শ্যাম্পু করে স্নান করতে 1 ঘন্টা মতো সময় লাগলো। 1 ঘন্টা পর বাথরুম থেকে বের হয়ে দেখলো অর্পিতা বিছানায় উবুর হয়ে শুয়ে শুয়ে ফোন টিপছে। পূর্ণিমাকে দেখে হেসে ফেলল, বলল, মা ডাকছে, খেতে চলো। পূর্ণিমা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসলো। পূর্ণিমার হাঁটু সমান ঢেউ খেলানো সুন্দর ভেজা চুলগুলো ফ্লোরে লুটোপুটি খাচ্ছে। অর্পিতা এগিয়ে এলো, 2 হাত দিয়ে পূর্ণিমার চুলগুলো ধরে বিস্ময়ে চেপে বলল, এত চুল তোমার, কন্ট্রোল করো কীভাবে? অভ্যাস হয়ে গেছে, দাও আমি আশ্রয় দিই। আচ্ছা। অর্পিতা চিরুনি হাতে নিয়ে বেসুরো গলায় গান ধরল, আমি এই রূপ দেখে দেখে মরতে পারি, তেমনই পারি ওগো বাঁচতে এই মেয়ে। জি বলুন। তোমাকে আমি ছোট একটা নাম দিই। পূর্ণিমার নামটা আমার ভালো লাগে না, সেকালের নাম। তোমাকে আমি পরি বলে রাখবো। আচ্ছা শোনো পরি, তোমাকে আগামীকাল আমার সাথে করে আমার ক্যাম্পাসে নিয়ে যাব। কত ছেলে যে তোমাকে দেখে ক্রাশ খাবে, প্রপোজ করবে। ইস, আমার ভাবতেই খুব আনন্দ হচ্ছে। অর্পিতার কথা শুনে পূর্ণিমা খুব লজ্জায় লাগছে। অর্পিতা বলল, তোমার কি কোনো ফোন আছে পরি? না। মানে তুমি কি ফোন চালাও না? চালাই। তাহলে বললে কেন তোমার কোনো ফোন নেই? আমার সত্যি ফোন নেই, বাবার ফোন চালাতাম। ও, নিজস্ব একটা ফোন চালাতে ইচ্ছে করে না? না, মাকে বলবো তোমাকে একটা ফোন কিনে দিতে। এই দেখো, আমার ফোনের লক এভাবে খুলতে হয়। তোমার যখন প্রয়োজন হবে আমার ফোন চালিও। লাগবে না। লাগবে না আবার কি? বাড়িতে তো কথা বলবে। ওই দেখো মা ডাকতেছে, চলো খেতে চলো। পূর্ণিমার বাবা মেয়েকে রেখে সন্ধ্যার দিকে রওনা দিল। আশা দেবী আজ রাতটা এখানে থাকার জন্য অনেক অনুরোধ করলেন। ভদ্রলোক কিছুতেই রাজি হলো না। তার জরুরি কাজ আছে, আজ না গেলে চলবে না। এই বাড়িতে এসে যতটা খারাপ লাগার কথা ছিল ততটা লাগছে না। 3 দিন এখন যখন পূর্ণিমা শুনল ওকে ঢাকায় রেখে আসবে বাবা, রীতিমতো কান্নাকাটি জুড়ে দিয়েছিল। মায়ের গলা জড়িয়ে সে কি কান্না! কীভাবে পরিবার পরিজন নিজের বাড়িঘর ছেড়ে অচেনা পরিবেশে নতুন মানুষদের সাথে থাকবে পূর্ণিমা বুঝতেই পারছিল না। সবাইকে ছেড়ে আসার দুঃখ ঠিকমতো খাওয়া হয়নি। সারাদিন মনমরা হয়ে বসে থাকতো। মা, জেঠি, কাকিয়া খুব বুঝতো। বোঝাতে বোঝাতে ওনারা কত সময় কেঁদে ফেলতো। তবে এইবারের মানুষগুলো খুব মিশুকে। এত অল্প সময়ে পূর্ণিমাকে যে এত আপন করে নেবে, এটাই ছিল দুঃস্বপ্ন। ওই গেও ভূত মেয়েটা নিশ্চয় এতক্ষণে এসে গেছে। অয়নের এখন আর কিছুতে বাসায় যেতে ইচ্ছে করছে না। মনটা বিতৃষ্ণায় ছেয়ে গেছে। আজ রাতে একটা বন্ধুর বাসায় থেকে যেতে পারলে ভালো হতো, উপায় নেই। আগামীকাল অফিস আছে। এখন কোথা থেকে গেলে আগামীকাল ভোরে ঘুম থেকে উঠে বাড়িতে গিয়ে আবার অফিসে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে। বাবা দীর্ঘদিন চাকরি করছেন, অনিয়ম একদম পছন্দ করে না। ইচ্ছে না থাকা সত্ত্বেও রাতের বেলা শোরুম থেকে বেরিয়ে গেলেন। গাড়িতে উঠে অয়নের ক্লোজ বন্ধু দীপ্তকে ডেকে নিল। দীপ্তর বাসা কাছেই। দীপ্ত আসতে খুব বেশি সময় লাগলো না। ওরা গাড়ি নিয়ে অনেক দূরে চলে গেল। দুই বন্ধু অনেক দিন পর রাতের অন্ধকারে রাস্তার পাড়ে বসে সিগারেট খেলো। অয়নের দুঃখের কথা দীপ্তকে খুলে বলল। সব শুনে দীপ্ত বলল, তুই কি মেয়েটাকে দেখেছিস? না। না দেখে রিজেক্ট করছিস কেন? আগে মেয়েটাকে দেখ, সামনাসামনি কথা বল। ভালো না লাগলে তখন না হয় রিজেক্ট দিবি। ভালো লাগবে না, আমি 100% শিওর। কিছু একটা কর প্লিজ দীপ্ত। কী করব? তুই ওই মেয়েটাকে বিয়ে করে নে না। তোর তো আমার থেকে কোনো অংশ কম নেই। বিজনেস করে বরং মাসে আমার থেকে বেশি টাকা ইনকাম করিস। তুই যদি প্রস্তাব দিস আমি শিওর মেয়ের বাবাকে এক চান্সে রাজি হয়ে যাবে। দোষ কী সব বলিস সব, প্লিজ দোষ, আমার একটা উপকার কর, কথা দিচ্ছি সারা জীবন আমি তোর কথা শুনবো। তোর বাবা মানবে না? মানবে 100 বার মানবে। মেয়েটা আজ আমাদের বাড়িতে এসেছে। তুই এক কাজ কর, চল আমার সাথে কিছুদিন আমাদের বাসায় থাকবি। মেয়েটাকে ভালো লাগলে প্রপোজ করবি। সৌভাগ্যক্রমে মেয়েটা যদি পটে যায় তাহলে প্রস্তাবের মাধ্যমে বিয়ে করে নিবি। হুর, বিয়ে করার বয়সে প্রেম টেম করবো না। তুই আগে চল তো আমার সাথে। অয়ন এক প্রকার জোর করে দীপ্তকে নিজের সাথে করে নিয়ে এলো। ঘড়িতে রাত 10টা বাজে। এই সময় যে যার ঘরে থেকে কলিং বেলের শব্দ পেয়ে শুধু মা এসে দরজা খুলে দিল। দীপ্ত আশা দেবীকে দেখে বলল, কেমন আছেন আন্টি?
আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ভালো আছি। অয়ন বলল, মা, দীপ্ত আমাদের বাসায় কিছুদিন থাকবে। আশা দেবী মুখে হাসি টেনে বলল, থাকুক। এই কথা আবার বলতে হয় নাকি? যা, তোরা দুজনে ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। অয়ন দীপ্তকে নিয়ে ঘরে চলে গেল। অয়ন খাবার মুখে নিয়ে বলল, শুধু আমরা দুজন কেন, তোমরা খাবে না? খেয়েছি। কখন খেলে? 9টার দিকে। বাবা, অর্পিতা, ওরা কি খেয়েছে? হ্যাঁ, আমরা সবাই খেয়ে নিয়েছি। অয়ন ঘড়ি দেখে বলল, খুব বেশি রাত হয়নি, আজ হঠাৎ এত তাড়াতাড়ি খেয়ে নিলে? পূর্ণিমার আগ্রাতে খাওয়ার অভ্যাস, ওর সাথে অর্পিতাও খেতে বসলো। তোর বাবা ওদের খাওয়া দেখে বসে পড়লো। পরে পূর্ণিমার জোরে যেতে আমিও বসতে বাধ্য হলাম। অয়ন আপন মনে বিড়বিড় করে বলল, একদিকে মেয়েটা ভালোই বশ করে ফেলেছে এদের। নাম কি? পূর্ণিমা। সেকালে গ্রামের মেয়ে বলে কথা, এমন গেও নাম তো হবেই। মুখে বলল, ওই মেয়েটা কি চলে গেছে? কার কথা বলছিস? কি জন্য নাম? পূর্ণিমা। পূর্ণিমার কথা বলছিস? হ্যাঁ, মেবি। না, চলে যাবে কেন? কিছুদিন থাকবে এখানে। ও, সে এখন কোথায়? অর্পিতার ঘরে। তুই কথা বলবি? ডেকে দে। না না, কোনো দরকার নেই। মা, একটু সরে যেতে অয়ন নিচু কণ্ঠে দীপ্তকে ফিসফিস করে বলল, তুই অর্পিতার সাথে দেখা করার বাহানায় ওই মেয়েটাকে দেখে আয়। ধুর, আমার লজ্জা করে। কিসের লজ্জা? আগে দেখ, তোর পছন্দ হলে তাদের লাইন আমি সেট আপ করিয়ে দিব। আমার এখন বিয়ে করার বয়স বন্ধু। আগে প্রেম কর কিছুদিন, তারপর বিয়ে করিস। তোর ফাঁদে পা দেওয়া আমার উচিত হলো না। অয়ন মিনতি করে বলল, প্লিজ বন্ধু। আচ্ছা, এত সেন্টি খাওয়ার দরকার নেই, দেখছি কি করা যায়। অয়ন নিজের ঘরে অনেকক্ষণ পায়চারি করছে। দীপ্ত 800 একটা ম্যাগাজিন বই টেনে এলো। বইয়ের দিকে না তাকিয়ে আনমনে পৃষ্ঠা উল্টাতে লাগলো। অয়ন দীপ্তর পাশে বসলো। যা না প্লিজ। দীপ্ত ভুরু কুচকে তাকালো। এই বয়সে এমন বেহায়াপনা করতে একটুও ভালো লাগছে না। বিরক্ত চেপে বলল, আজব। আমি গিয়ে কি করব? কি করবি মানে? মেয়ে দেখবি? তুইও চল। আমিও যাব না। শালা, কেন যাবি না? তোর হবু বউকে আমার সাথে প্রেম করিয়ে দিতে চাচ্ছিস, অথচ নিজে হাবুডুবু খাচ্ছিস একটা পরিপ্রেমে। লোকে শুনলে হাসবে। হাসুক, তুই এখন যা প্লিজ। অয়ন ঠেলে ঠুলে এক প্রকার জোর করে দীপ্তকে অর্পিতার ঘরের সামনে পাঠালো। দীপ্ত ঘামছে। ইতস্তত করে অর্পিতায় দরজায় নক করলো। অর্পিতা বলল, অর্পিতা, ঘরে আছো? কে? আমি দীপ্তদা বলছি। অর্পিতা ঘরের দরজা খুলে দিল। উকিঝুঁকি দিয়ে বলল, তুমি একা কেন? দাদা কোথায়? ও তো ঘরে। আমি তোমাদের সাথে দেখা করতে এলাম। এসো এসো, ঘরে এসে বসো। দীপ্ত জড়তা কাটিয়ে ঘরে গেল। অর্পিতা সোফা দেখিয়ে দিয়ে বসতে বলল। দীপ্ত আরাম করে বসলো। ঘরে আর কাউকে না দেখে বলল, অয়নের হবুকে দেখছি না তো। কে? পড়ি? পড়ি তো ব্যালকনিতে, তুমি দেখছো? দাঁড়া, ডেকে দেখছি। দীপ্ত মজা করে বলল, দাঁড়াতে পারবো না। অর্পিতা হেসে বলল, পড়ি, এই পড়ি, ঘরে এসো। পড়ি ধীর পায়ে ঘরে এলো। কোকিল কণ্ঠ বলল, আমায় ডেকেছিলেন? শৈলা কণ্ঠটা সরাসরি দীপ্তর মস্তিষ্কে গিয়ে লাগলো। চোখ তুলে সামনের দিকে তাকিয়ে থমকে গেল দীপ্ত। হৃৎপিণ্ড বোধহয় কিছু সময়ের জন্য থেমে গিয়েছিল। বুক ভরা নিঃশ্বাস নিতে পারল না। এই আগুন সুন্দরী মেয়েটাকে দেখে নিঃশ্বাস আটকে রইল বুকের গভীরে। দীপ্ত বুকের ভেতর মৃদু ব্যথা করছে। মেয়েটার চোখ ধাঁধানো রূপ, একবার তাকানো চোখ ফেরাতে ইচ্ছে করে না। চোখে জল এসে যায়। সৃষ্টিকর্তার নিখুঁত সৃষ্টি। এত সুন্দর মানবী জীবনে এই প্রথমবার দেখল দীপ্ত। অয়ন কি বোকা? এরকম মেয়েকে কেউ হাতছাড়া করে? প্রতিটা পুরুষের স্বপ্নের নারী। একে যে সারা জীবনের জন্য নিজের করে পাবে, তার জীবন পুরো ধন্যী ধন্যী। পূর্ণিমার দিকে দীপ্ত মুগ্ধ দৃষ্টিতে তাকানো অর্পিতার পছন্দ হলো না। ছেলেদের এই দৃষ্টি বোধহয় প্রতিটি মেয়েরই পড়তে পারে। অর্পিতা পরীক্ষা বলল, পলি, আমি ভুলে ব্যালকনিতে ফোনটা রেখে এসেছি, তুমি একটু এনে দিবে? পরি হ্যাঁ সূচক মাথা নিয়ে চলে গেল। অর্পিতা বলল, আমার হবু বৌদিকে কেমন লাগলো দীপ্তদা? দীপ্ত বুকে হাত রেখে বলল, অপূর্ব। তুমি এখন যাও প্লিজ, আমরা ঘুমোবো। দীপ্তর এখন এই ঘর থেকে একটুও যেতে ইচ্ছে করছে না। আরও অনেকটা সময় ধরে মন ভরে দু চোখ জুড়িয়ে শুধু পরীকে দেখতে ইচ্ছে করছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও চলে গেলে দীপ্ত। দীপ্তকে দেখে দিতে অয়ন বলল, কিরে, মেয়ে পছন্দ হয়েছে তোর? দীপ্ত বুকের ভেতর এক হাত চেপে ধরে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। দু চোখ বুজে বড় বড় করে নিঃশ্বাস নিল। আবেশে বুকে আসা কণ্ঠে বিড়বিড় করে বলল, আমি কি দেখে এলাম বন্ধু?
আমার এখনও মাথা ঝিমঝিম করছে। এই মেয়েকে না পেলে মরেই যাব আমি, যে করে হোক। আমার এই মেয়েকে বউ হিসেবে চাই। দীপ্তর কণ্ঠ অস্বাভাবিক কাঁপছে। অয়নের যেন কেমন লাগছে। অয়নের তো দীপ্তর কথা শুনে খুশি হওয়ার কথা ছিল, ওর কেন অস্থির লাগছে ঠিক বুঝতে পারছে না অয়ন। মেয়েটা কি জাদু করছে? দীপ্ত তো এমন ছেলে নয়, এক দেখায় মেয়েটার জন্য পাগল পাগল হয়ে গেল কেন? অয়ন খুব আগ্রহ নিয়ে দীপ্তকে জিজ্ঞাসা করলো, মেয়েটাকে কেমন দেখলি? দোস্ত, পড়ি পড়ি দেখেছি। বুকে হাত দিয়ে দেখ, আমার বুক এখনও দ্রুত ওঠানামা করছে। অয়নের মনটা ছোট্ট হয়ে গেল দীপ্তর মুখে পরীর নামটা শুনে। অস্থিরতা বেড়ে গেল হাজার গুণ। অয়ন কি বড় কোনো ভুল করে ফেললো? দীপ্তকে এই বাড়িতে জোর করে এনে মেয়ে দেখানোর আগে ওর কি একবার মেয়েকে দেখে নেওয়া উচিত ছিল না? দীপ্ত বলল, আমি আগামীকাল বাবা মাকে নিয়ে আসবো। তুই একটু কষ্ট করে মেয়ের বাবার নাম্বার জোগাড় করে দিবি। প্রেম টেম করার সময় নেই আমার, বিয়ে করে ফেলবো। এমন রূপবতী বউ পেতে ভাগ্য লাগে। অয়ন বিরক্তি হয়ে ঘরের লাইট নিভিয়ে দিল। কণ্ঠে বিরক্তি ফুটে পড়ল, ঘুমো এখন। তোর বক বক শুনতে আমার ভালো লাগছে না। বন্ধুরে, তুই আমাকে একই দেখাইলি, সাক্ষাৎ দেবী। আমি তো ওর মুখখানি ভুলতেই পারছি না। আজ রাতে আমার আর ঘুম হবে না। পাগল নাকি তুই? মেয়ে কি জীবনে প্রথম দেখলি? মেয়ে তো কতই দেখেছি, এত সুন্দরী মেয়ে জীবনে সত্যি প্রথম দেখলাম। দীপ্তর কথা শুনে অয়নের ভালো লাগছে না। একবার কি মেয়েটাকে গিয়ে দেখে আসবে? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই গল্প